লাস্ট ক্লাসে আমরা 3 নম্বর পর্যন্ত সলভ করেছিলাম। সেখানে 3 নম্বরে ছিল পাওয়ার এফিসিয়েন্সি at t সমান t at t সমান 0। তো একটু ওয়েট করো, আমার একটু ওয়েট করো। হ্যাঁ, পাওয়ার এফিসিয়েন্সি at t সমান 0 সেটা ছিল এটা। আর একটা ছিল পাওয়ার এফিসিয়েন্সি at t সমান t। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার হচ্ছে আমার এলাকায় কারেন্ট নাই, তো আমি সকাল থেকে ক্লাস করে আমার ফোনে চার্জ প্রায় শেষ, আর 5-10% এর মতো চার্জ হচ্ছে। হ্যাঁ তো আমার ফোন যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে স্যার, আমি তো ক্লাসে থাকতে পারবো না। ঠিক আছে, তোমার অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো, কিন্তু এছাড়া তো আর বেশি কিছু করতে পারবো না আমি। আচ্ছা স্যার। তোমার অ্যাটেন্ডেন্সটা আমি দিয়ে দেবো। তোমার অ্যাটেন্ডেন্স কত, রোল নম্বর কত বলো? স্যার 26। 26 25 26 স্যার, 26। 26 আচ্ছা ঠিক আছে। তুমি ওই রেকর্ড থাকবে, রেকর্ড দেখে পরে ক্লাস লেকচার বুঝে নিও। হ্যাঁ, রেকর্ড দিয়ে দেবো আমি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। আমরা গত ক্লাসে বের করেছিলাম কারেন্ট এফিসিয়েন্সি at t সমান 0, সেটা হচ্ছে 0.472। আর একটা হচ্ছে কারেন্ট এফিসিয়েন্সি at t সমান t, ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি মানে হচ্ছে তোমার যে 25 কেজি জিঙ্ক, আমি একটু ডিস্টার্ব ফিল করছি, 25 কেজি জিঙ্ক ডিপোজিট করতে যে সময়টা ছিল সেই সময়। হ্যাঁ, সেটার অ্যান্সারটা ছিল এই যে, এই দুটো অ্যান্সার আমরা গতকালকে বের করেছিলাম। আজকে আমরা 4 নম্বর থেকে সলভ করব। 4 নম্বরে বলা ছিল যে এনার্জি রিকোয়ার্ড পার কেজি অফ জিঙ্ক প্রডিউসড। আমরা 25 কেজি জিঙ্ক প্রডিউসের জন্য সময় বের করেছিলাম। 1 কেজি জিঙ্কের জন্য কত এনার্জি দরকার? এনার্জি আমরা জানি P সমান VI, P সমান VI। এখানে ওয়াট, W, so dW চেঞ্জ ইন এনার্জি সমান I, আর এটা হচ্ছে V, which is a function of T, so E, এই যে P সমান VI, so I, আর E মানে V which is a function of T into dt, এটা হচ্ছে চেঞ্জ ইন এনার্জি। এটা সমান আমরা I হচ্ছে টোটাল কারেন্ট,
টোটাল কারেন্ট হচ্ছে 400 গুণ 1.5 আমরা জানি। দিস ইজ স্মল আই, কারেন্ট ডেন্সিটি আর এরিয়া। আর ইটি পটেনশিয়াল as a function of t, এটা আমরা কতদিন বের করেছি 4.227 minus 2.9478 into 10 to the power minus 7t, এটা কতদিনে বের করা আছে তার সঙ্গে dt। সো এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি তাহলে এটা চলে আসে, এটা চলে আসে। সো এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি 25 কেজি জিঙ্কের জন্য, সো টোটাল পাওয়ার ফর 25 কেজি জিঙ্ক DW কে ইন্টিগ্রেশন করলে W ওয়াট সমান হচ্ছে, এটাকে ইন্টিগ্রেশন করছি কোথা থেকে 0 থেকে t সমান 0 থেকে t সমান ক্যাপিটাল T। এই ক্যাপিটাল T হচ্ছে 25 কেজি জিঙ্ক ডিপোজিট করতে যে সময়, সেই সময়টা 0 সময় থেকে ওই সময় পর্যন্ত, এটাকে আমরা ইন্টিগ্রেশন করছি। তো ইন্টিগ্রেশন করলে এটা আসে, তারপরে টি এর মানটা বসাও। দেখো এখানে কি করা হচ্ছে, টি এর মান বসানো হচ্ছে। সো টি সমান এত সেকেন্ড আমাদের বের করা আছে আগে থেকেই, আর এখানে ওই যে টি এর মানটা বসানো হচ্ছে, টি এর ভ্যালু হচ্ছে এটা। তো বসালে এটা আসে, এটা থেকে এটা মাইনাস করলে এত আসে ওয়াট সেকেন্ড। এখানে হচ্ছে ভোল্টেজ অ্যাম্পিয়ার আর ডিটি সেকেন্ড, ওয়াট সেকেন্ড। ইনফ্যাক্ট আমরা পাওয়ারের, আমরা যে বাসায় ডোমেস্টিক লাইন ইউজ করি সেখানে আমাদের বিলটা হয় কিলোওয়াট আওয়ারে, তোমরা জানো কিলোওয়াট আওয়ারে। তো ওয়াট সেকেন্ড থেকে কিলোওয়াট আওয়ারে চলে আসবে। সো এইটা হচ্ছে ওয়াট সেকেন্ড ফর 200 কেজি অফ জিঙ্ক। যেহেতু আমরা ইন্টিগ্রেশন করেছি আপ টু ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি মানে হচ্ছে 200 কেজি অফ জিঙ্ক ডিপোজিশনের টাইম। সো এত ওয়াট সেকেন্ড হয় ফর 200 কেজি অফ জিঙ্ক। এটাকে এইবার তোমাকে নিয়ে যেতে হবে, কোশ্চেনটা জানতে চেয়েছে এনার্জি রিকোয়ার্ড পার কেজি অফ জিঙ্ক প্রডিউসড। সো ওয়াট সেকেন্ডটাকে ওয়াট সেকেন্ডে রাখলে চলবে না, আমরা যে ইউনিটে বিল দেই কিলোওয়াট আওয়ারে নিয়ে যেতে হবে। আর 200 কেজি জিঙ্কটাকে 101 কেজি জিঙ্ক পার কেজি অফ জিঙ্কে কনভার্ট করতে হবে। এটা তোমরা করে উত্তরটা আমাকে বলো। সো ওয়াট সেকেন্ডে কিলোওয়াট আওয়ার নিয়ে যেতে হবে, আর 200 কেজি জিঙ্কে 1 কেজি অফ জিঙ্কে নিয়ে যেতে হবে, তাহলে এনার্জি রিকোয়ারমেন্টটা কত হয় সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা তোমরা করে আমাকে বলো, তারপরে আমি নেক্সট স্লাইডে যাব। But 3.447. 3.44, right. 3.44 kilowatt hour per kg of zinc. কার্সরটাই দেখতে পাচ্ছি না। ঠিক আছে, অন্যদেরও কি একই রেজাল্ট আসছে? জি স্যার। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এই যে আমার কার্সর, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3.44 কেজি কিলোওয়াট পাওয়ার পার জিঙ্ক। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বর গেল, 4 নম্বর গেল, এরপর 5 নম্বর বলছে ক্যালকুলেট দ্য এনার্জি কস্ট অ্যাজ দ্য পার্সেন্টেজ অফ প্রেজেন্ট মার্কেট প্রাইস অফ জিঙ্ক। এটা শুরুতে কোশ্চেনটা বোঝা একটু ডিফিকাল্ট, কিন্তু প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে, অ্যান্সারটা যখন তুমি পেয়ে যাবা, তখন তুমি বুঝতে পারবে সেটা হচ্ছে কি জিনিস। তা এখানে কিছু গিভেন কন্ডিশন আছে। আমি শুরুতে যেমন বলেছিলাম কিছু ইনফরমেশন শুরুতে দেওয়া থাকবে আর কিছু ইনফরমেশন জায়গায় জায়গায় দেওয়া থাকবে। তো এখানে বলা হয়েছে মার্কেট প্রাইস অফ জিঙ্ক টাকা 80 পার কেজি, এটা এখানে দেওয়া আছে। আর কস্ট অফ পাওয়ার, পাওয়ার যে আমি কিনবো এই যে কিলোওয়াট আওয়ার হিসেবে, সেটা বলা আছে
টাকা 6 পার কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কেজি জিঙ্ক প্রডিউস করতে গেলে আমার যে পাওয়ার লাগবে, 1 কেজি জিঙ্ক প্রডিউস করতে গেলে আমার পাওয়ার লাগে এত টাকা। তাহলে আমার পাওয়ার লাগে এত কিলোওয়াট আওয়ার। তাই টাকার অঙ্কে কত আমাকে, পিডিবি থেকে কত আমাকে দিতে হবে। সো কস্ট অফ এনার্জি ফর 1 কেজি অফ জিঙ্ক প্রোডাকশন সমান 1 কিলোওয়াট আওয়ারের জন্য লাগবে 6 টাকা দিতে হবে। তা আমার লাগে হচ্ছে 3.44 কিলোওয়াট আওয়ার। সো 3.44 এত টাকা আমাকে পিডিবি কে দিতে হবে এনার্জি কস্ট বাবদ। সো 20.64 টাকা আমাকে পিডিবি কে দিতে হবে 1 কেজি জিঙ্ক প্রোডাকশন করলে। আর 1 কেজি জিঙ্ক প্রোডাকশন করে এটা কি করব, আমি তো মার্কেটে সেল দেবো। এটা তাই মার্কেটে সেল দিলে আমি কত পাবো, 80 টাকা পাবো। কোশ্চেনটা হচ্ছে এই যে প্রোডাকশন কস্টটা আমার, আমি যে টাকা পাবো তার কত পার্সেন্ট। Calculate the energy cost as the percentage of present market price of zinc. So present market price হচ্ছে এইটা, আর এনার্জি কস্ট হচ্ছে এইটা। এই এনার্জি কস্টটা প্রেজেন্ট মার্কেট প্রাইস অফ জিঙ্কের কত পার্সেন্ট সেটা বের করতে বলছি। হেন্স পার্সেন্ট অফ এনার্জি কস্ট হচ্ছে এত হচ্ছে, যদি 80 টাকা প্রেজেন্ট মার্কেট প্রাইস হয় তাহলে এত এনার্জি কস্ট। সো 80 টাকা মার্কেট প্রাইস হলে এনার্জি কস্ট 20.64, 1 টাকা মার্কেট প্রাইস হলে এনার্জি কস্ট 20.64/80। সো 100 টাকা মানে পার্সেন্টেজ বের করতে গেলে 100 দিয়ে গুণ দিতে হবে, 100 দিয়ে গুণ। সো এত, তার মানে অ্যান্সারটা হচ্ছে যে এনার্জি কস্ট as the percent of present market price of zinc is 25.8. এটা आंसर। তার মানে আমি যে জিঙ্ক প্রডিউস করে আমি মার্কেট প্রাইসে যখন সেল দেবো তার 25.8% টাকা আমার কস্ট হিসেবে, এনার্জি কস্ট হিসেবে ব্যয় হয়ে যাবে। আর রিমেইনিং অ্যারাউন্ড 74.2% আমার থেকে যাবে। এখানে আবার অন্যান্য কষ্ট আছে, সেগুলো বিবেচনা করা হয়নি, বিবেচনা করতে বলিনি আমাকে। ঠিক আছে, সহজ জিনিস এটা। এর পরেরটা একটু কঠিন জিনিস, 6 নম্বরটা, নাম্বার এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ সেল। এটা একটু কঠিন জিনিস, তবে এবং এটা এখানে 6 নম্বরে মেটালার্জি কিছু নাই, এটা সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। তোমরা ফার্স্ট ইয়ার, তোমরা সেকেন্ড ইয়ারে যে আমরা পড়েছিলাম বিএল থেরেজার বই, তোমরা কার বই পড়া আমি জানি না, সেখানে যে কেভিএল কেসিএল এই যে ফর্মুলা গুলো আছে, বা তোমার সিরিজ সংযোগ, প্যারালাল সংযোগ, এই জিনিসগুলো একটু বুঝতে হবে, আর কিছু না। পরিপূর্ণ ইলেকট্রিক্যাল এনার্জি। নাম্বার এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ সেল, এটা কি সেটা আমাকে বের করতে বলেছে। এখন এখানে তোমাকে ফিগার আমাকে ড্র করতে হবে, কিন্তু বোর্ডটা কাজ করছে না, আজকে মুশকিল হয়ে যাবে। এখান থেকে তোমাদেরকে আমি আগে দেখিয়েছিলাম যে কি হয়, একটা সেল থাকে, আমি একটু স্লো হয়ে যাচ্ছি কারণ আমার বোর্ডটা কাজ করছে না, কার্সর দিয়ে লিখতে হচ্ছে। সো যেহেতু আমি ইলেকট্রো ডিপোজিশনে যাচ্ছি, ইলেকট্রো উইনিং, ইলেকট্রো ডিপোজিশন, এটা করেশনের উল্টা। তোমরা সুন্দর করে ড্রয়িং করে নাও জিনিসটা একটু বুঝে। সো এরকম হচ্ছে সেল, ইলেকট্রোলাইটিক সেল। এখানে আমরা আমাদের ইনপুটটা কি, ইনপুট আই দিয়ে আমি বোঝাই। সো আমরা ইনপুট দেই পাওয়ার, আর আউটপুট পাই ডিপোজিশন। সো এখানে ছোট যেটা আছে নেগেটিভ, নেগেটিভটা কি, ক্যাথোড, কলেকশনের উল্টা।
পোর্শনের উল্টা, সো ওখানে নেগেটিভটা হচ্ছে ক্যাথোড, সো দিস ওয়ান ইজ ক্যাথোড আর দিস ওয়ান ইজ অ্যানোড। তাই তো? তাহলে ক্যাথোডের গায়ে হবে জমা হবে জিঙ্ক জমা হবে। এখন এটা হচ্ছে থিওরিটিক্যালি তোমাদেরকে বুঝিয়েছি, প্র্যাকটিক্যালি যদি এরকম একটা অ্যানোড আর একটা ক্যাথোড দিয়ে কাজ করা হয় তাহলে সেটা কোনোদিন ফিজিবল বা ইকোনমিক্যাল হয় না। একটা ক্যাথোডের টাইম ইজ মানি, ইন্ডাস্ট্রিতে বলা হয় টাইম ইজ মানি। একটা অ্যানোড ক্যাথোডের গায়ে কিছু জমা হবে এবং এখানে দেখা যাবে যে ফেস টু ফেস এই এক সাইডে জমা হবে, অন্য সাইডে হবে কিন্তু খুব অল্প হবে, ভালো মতো হবে না, এক সাইডে বেশি হবে। সো টাইমকে সেভ করা হয় ইন্ডাস্ট্রিতে, সেজন্য ইন্ডাস্ট্রিতে এই একটা অ্যানোড আর একটা ক্যাথোড দিয়ে কাজ করা হয় না। সো দিস ইজ নট প্র্যাকটিসেবল। ইন্ডাস্ট্রিতে যেটা প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে এর পরের যে স্টেপটা যেটা প্র্যাকটিস করা হয় সেটা হচ্ছে অনেকগুলো এরকম সেল তৈরি করা হয়, অনেকগুলো সেল তৈরি করা হয় যার এই একটা ক্যাথোড, এই ক্যাথোডের চতুর্পাশে যাতে সুন্দরভাবে জমা হয়, এক পাশে আমি জমা করব না, একসঙ্গে যদি আমি দুই পাশে জমা করতে পারি তাহলে আমার প্রোডাকশন রেট 2 টাইমস হয়ে যায়। সো করা হয় কি, এই দুই পাশে দুইটা হচ্ছে অ্যানোড, সো দিস ওয়ান ইজ অ্যানোড, দিস ওয়ান ইজ অ্যানোড, দিস ওয়ান ইজ ক্যাথোড। তাহলে হবে কি দুই পাশে জমা, এবং এই একটাকে বলা হয় ভ্যাট বলা হয় অথবা ট্যাঙ্ক বলা হয়, একটা কমপ্লিট সেলকে ভ্যাট আর ট্যাঙ্ক। তোমরা একটু ওয়েট করো তো, দেখি আমার বোর্ডটা ঠিক করতে পারি কিনা, একটু ওয়েট করো, আমি এটা দিয়ে লিখতে পারছি না। না হচ্ছে না, ঠিক আছে এইভাবে করি। তো এরকম একাধিক ভ্যাট বা ট্যাঙ্ক থাকে, আমি এখানে দুইটা ড্র করি, আর একটা ভ্যাট, সো একটা ক্যাথোড, একটা অ্যানোড এপাশে। এরকম এখানে দুটা দেখাচ্ছি, এখন দুইটা না, এরকম 5-7টা থাকতে পারে, আরো বেশিও থাকতে পারে। তারপরে একটা পাওয়ার সোর্স, এখানে যেমন একটা পাওয়ার সোর্স আছে সেরকম একটা পাওয়ার সোর্স, সো একটা ছোট একটা বড়, ছোটটা হচ্ছে ক্যাথোড, সো এটা হচ্ছে ক্যাথোড,
তো ছোটটা যাবে কোথায়? ছোটটা যাবে হচ্ছে এই ক্যাথোডে কানেক্টেড হবে, আর বড়টা কানেক্টেড হবে হচ্ছে অ্যানোডে কানেক্টেড হবে। দেখো এই একটা সেল দেখানো হলো। সো এটা ক্যাথোড, এটা ক্যাথোড, এটা অ্যানোড, এটা অ্যানোড। এখন এই অ্যানোডটাও এর সঙ্গে, এটা তো বুঝেছো? জি স্যার। এই তারটা এর সঙ্গে কানেকশন নেই, এর উপর দিয়ে চলে গেছে। সো কি হচ্ছে, এখান থেকে এসে দুই ভাগে যে এটা এভাবে কানেকশন হচ্ছে। এরপরে এখানে এইটা আসবে এখানে, এই জায়গাটা এটা ভুল হয়ে গেছে, এটা এরকম হবে না, এরকম এটা নাই, না থেকে এটা আছে এখানে, এইটা এখান থেকে নিয়ে যায়। বোঝা গেল কিনা? আচ্ছা একটু সিম্পলিফাই করি ব্যাপারটা। অ্যানোড গুলো আর কিছু একসাথে লাগবে আর ক্যাথোডটা আলাদা থাকবে, তাই তো? আর এর আগে একটু না, আর সিম্পলিফাই করে রাখি, তারপরে ওইটা বুঝো, দুইটা দুইটা করে দেখাই। সো একটা, দুইটা, দুইটা দুইটা করে আগে বুঝি, তারপর তিনটাতে যাবো, তাহলে সুবিধা হবে। একটা, দুইটা, এখানে তিনটা ভ্যাট দিলাম। একটা কমন পাওয়ার সোর্স, এই কমন পাওয়ার সোর্স থেকে এটা এখানে আসছে, এইবার এটা এসে এই এইটা যে কানেকশন পাবে হচ্ছে এইটার সাথে, এটা যে কানেকশন পাবে হচ্ছে এইটার সাথে, এটা যে কানেকশন পাবে হচ্ছে এইটার সাথে। সো এইটা ক্যাথোড, এটা ক্যাথোড মানে এটা ক্যাথোড, এটা ক্যাথোড, আর এটা এটা বুঝেছো কিনা? এই সেলটা বুঝেছো কিনা? এটা ক্যাথোড, এটা অ্যানোড। এখন বলো এই সেলে লেফট হ্যান্ড সাইডটা কি? ক্যাথোড। এনিবডি, মানে সবাই কি একদিকে? অ্যানোড। দুই রকম বলছো তাই না? কনফিউশন হওয়া খুবই স্বাভাবিক। প্রথম জন যে বলেছো ক্যাথোড, সে ঠিক বলেছো। তুমি ব্যাখ্যা দাও, তুমি কি বুঝে এটাকে ক্যাথোড বললে? তোমার অ্যান্সারটাই ঠিক। মানে স্যার একটা অ্যানোড আর একটা ক্যাথোডের সাথে কানেক্টেড থাকবে, তাহলে হচ্ছে ওই ভোল্টেজ সোর্সটা মানে একদম লাস্টেটা গিয়ে আবার ই হবে, অ্যানোড হবে। রাইট রাইট, ওর কনসেপ্টটাই ঠিক। আমি ওরটা আরেকটু সহজ করে বোঝাচ্ছি। এটা ক্যাথোড হবে, এই অ্যানোডের সাথে কানেকশন বলে এটা অ্যানোড হবে না, এটা ক্যাথোড। এটা অ্যানোড, আবার এখানে এটাও ক্যাথোড, এটাও অ্যানোড। এটা বোঝার সিস্টেমটা হচ্ছে এরকম, তুমি যখন যেটা ঠিক করবা তখন ধরে নেবা বাকি বাকি কোনো ওখানে কোনো ভ্যাট নাই, ডাইরেক্ট এটা একটা কানেকশন, একটা তার মনে করে নিবা। তার মনে করে নিলে তুমি দেখো এইটা কার সঙ্গে পাওয়ার সোর্সের কোনটার সাথে কানেক্টেড আছে? নেগেটিভ, সো এটা ক্যাথোড। আর এইটা পাওয়ার সোর্সের কোনটার সাথে কানেক্টেড আছে? সো এই পজিটিভ, সো এটা অ্যানোড। এবার যখন এইটার কথা চিন্তা করবা, তুমি লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে জাস্ট একটা তার মনে করে নাও। তার মনে করে নিলে এইটা কার সাথে কানেকশন আছে? এটা কানেকশন আছে ক্যাথোডের সাথে, সো এটা ক্যাথোড। এটা কার সাথে কানেক্টেড আছে? এটা আছে অ্যানোডের সাথে, সো এটা অ্যানোড। ঠিক একইভাবে তুমি এটা যখন চিন্তা করবা তখন এই বাম সাইডের সবটা একটা তার মনে করে নাও। তাহলে এটা কার সাথে কানেক্টেড আছে? এটা আছে এই ক্যাথোডের সাথে, সো এটা ক্যাথোড। ওটা আছে অ্যানোডের সাথে, এটা অ্যানোড। ক্লিয়ার আছে? জি স্যার। এইভাবে ঠিক করতে হয়। ঠিক তেমনি এটা আমি দুইটা দিয়ে বোঝালাম। এবার যখন তিনটা নিচ্ছি, তখন আমি তিনটা নেওয়ার সময় আমি যখন এটা ঠিক করব, তখন আমি এই পাশটাকে একটা তার মনে করে নেব। তার মনে করে নিলে
এইটা আমি কানেকশন করছি মাঝখানেরটার সাথে, সব ক্যাথোড। আর ওই দুইটা তো এক তারের সাথে কানেক্টেড, সেটা কোথায়, সেটা চলে গেছে এই তার দিয়ে এই অ্যানোডে। এইবারে আমি যখন এটার কথা চিন্তা করব, এখানে মাঝখানেরটা ক্যাথোড হতে হবে, তাই তো? জি স্যার। মাঝখানেরটা যদি আমি ক্যাথোড করতে চাই, আমি মেইন পাওয়ারের সোর্সে যেতে হবে কোথায়, এই মাঝখানে বাম পাশে একটা তার মনে করে নাও। সো মাঝখানেরটা দেখো এই তার হয়ে সে কোথায় যাচ্ছে, এই ক্যাথোডে যাচ্ছে। সো মাঝখানেরটা এটা ক্যাথোডে। আর এই দুটো কোথায় আছে, এই দুটো একটা সিঙ্গেল তার হচ্ছে, সিঙ্গেল তার হয়ে এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা কিন্তু ফাঁকা, আমি তার লাইন দিয়ে ফেলেছি, বুঝতে পারছি না আমি এখন। এই দুটো যে একটা সিঙ্গেল তার হয়ে এটা কোন পাওয়ার সোর্সের কোথায় আছে, পাওয়ার সোর্সের সাথে এটার সাথে। সো এটা এই দুটো হচ্ছে ক্লিয়ার হচ্ছে? জি স্যার। হ্যাঁ, এরকম একাধিক থাকবে। এখানে তিনটা দেখানো হয়েছে, এখানে দুইটা দেখানো হচ্ছে, এখানে তিনটা এরকম থাকে না। এরকম হলে তোমার প্রোডাকশন রেট কম হবে, কারণ একদিকে জমা হবে। এরকম থাকে প্রোডাকশন রেট, ঠিক এরকমও থাকে না। আমি আস্তে আস্তে মানে রিয়েলিটির দিকে যাচ্ছে বোঝার সুবিধার জন্য, আস্তে আস্তে রিয়েল। সো এইটার পরে আমি বুঝলাম এটা মানে একটা ভ্যাট একসঙ্গে থাকে না, অনেক ভ্যাট একসঙ্গে থাকে। এইটার পরে আমি বুঝলাম এটা এখানে অনেক ভ্যাটও দেখিয়েছি, আবার একটা ক্যাথোডের দুই পাশে যদি জমা হয় সেই জন্য দুই পাশে অ্যানোড দেখিয়েছি। এরকমও থাকে না, একটা সেলের ভিতরে এখানে একটা ক্যাথোড দেখানো হয়েছে, একটা ক্যাথোড থাকে না, আরো বেশি ক্যাথোড থাকে। এরপরের ইয়েতে আমি দেখাচ্ছি একটা ভ্যাটকে দেখাচ্ছি, তাহলে ওখানে তুমি বুঝেছো ব্যাপারটা কিভাবে হয়। এইবার আমি একটা ভ্যাট দেখাবো, একটা ভ্যাটের ভিতরে কি অবস্থাটা দাঁড়ায়। একটা ভ্যাটের একটু ডিটেইলস ড্র করবো। এই একটা ভ্যাটে এই একটা অ্যানোড, এই একটা অ্যানোড, তারপরে একটা ক্যাথোড, শুধু ক্যাথোডটাকে সি দিয়ে লিখি, বাকিগুলো এ। তারপরে আরেকটা অ্যানোড, দুই পাশে ইকুয়ালি ডিপোজিশন ফেলার জন্য আরেকটা অ্যানোড, এটা আর লিখলাম না। তারপরে আবার একটা ক্যাথোড, সি, তারপরে আবার একটা অ্যানোড। প্রোডাকশন রেট তাহলে অনেক বেশি, অ্যান্ড সো অন, এভাবে আরো চলতে থাকবে। এখানে আমি দুইটা ক্যাথোড দেখেছি, নট দুইটা, 10টা থাকতে পারে একটা ভ্যাটে। একটা ভ্যাট, এটা একটা ভ্যাট অথবা একটা ট্যাঙ্ক, ভ্যাট অর ট্যাঙ্ক। তাহলে এরকম এই সাইডে আরো আছে, ওইদিকে আমি যাচ্ছি না। তাহলে আমার পাওয়ার সোর্স হচ্ছে এরকম, পাওয়ার সোর্স হচ্ছে এরকম, পাওয়ার সোর্সের ছোটটা ক্যাথোড, সেটা কোথায় যাচ্ছে, সেটা কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে ক্যাথোড এখানে, ক্যাথোড এখানে। সো এই দুইটা এটার সাথে সংশ্লিষ্ট। আর এদিকে আরো ভ্যাট আছে, সেই দিক থেকে ভ্যাট থেকে যে তারটা আসছে সেই তারটা অ্যানোডের সাথে সংশ্লিষ্ট। এই অ্যানোড এই উপর দিয়ে যাচ্ছে, এখান থেকে সে বাঁক নিল, ওর সঙ্গে জয়েন্ট হলো না, এই অ্যানোড আবার উপর দিয়ে যাচ্ছে, এখান থেকে বাঁক নিল, সে ওর সঙ্গে জয়েন্ট হলো না, এই তাই তো। এই একটা আমি বোঝালাম। এখানে দেখো দুইটা ক্যাথোড আছে, তাহলে আমার ফার্স্ট হচ্ছে আমাকে বের করতে হবে যে পাওয়ার সোর্স কত বলেছে। পাওয়ার সোর্স, এই পাওয়ার সোর্স 40,000 অ্যাম্পিয়ার, হ্যাঁ 40,000 অ্যাম্পিয়ার, 40,000 অ্যাম্পিয়ার, কমা 40,000 অ্যাম্পিয়ার আর 250 ভোল্ট।
250 ভোল্ট এই বলেছে। এখন একটা ক্যাথোডের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আমাকে বের করতে হবে। বের করছি টোটাল কারেন্ট, এখানে বের করি। total current through one cathode, TH সংক্ষেপে লিখলাম, মানে through one cathode। হলো না, এটা ক্যাথোড। আমার বলার সাথে সাথে লিখে নাও, তাহলে আর কনফিউজ হবে না। থ্রু ওয়ান ক্যাথোড, দেখো একটা ক্যাথোড এর সারফেস এরিয়া, এই পাশের সারফেস এরিয়াটাকে বলা হয়েছে কত, 1.5 মিটার স্কয়ার, তাই না? এবং কারেন্ট বলা হয়েছে, কারেন্ট ডেন্সিটি বলা হয়েছে 400 অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই যে ইলেকট্রন যাবে, আমরা ইনপুট এখানে দিচ্ছি ইলেকট্রন, সো ইলেকট্রন তো এইদিকে যাবে, তাই না? ইলেকট্রন ফ্লো হবে এইদিকে, ছোটটা মনে হচ্ছে সারপ্লাস অফ ইলেকট্রন। সো কারেন্ট ফ্লো হবে কোন দিকে? কারেন্ট ফ্লো হবে তার উল্টা দিকে। সো কারেন্ট আসবে এই দিক দিয়ে, কারেন্ট আসবে আই। এই আই হচ্ছে 40,000 অ্যাম্পিয়ার। এই আই হচ্ছে 40,000 অ্যাম্পিয়ার। এই 40,000 অ্যাম্পিয়ার এখান দিয়ে আসবে। এখান দিয়ে এসে 40,000 অ্যাম্পিয়ার, যারা সার্কিট ভালো বোঝো, এটা যদি সব ইকুয়াল হয়, তাহলে ইকুয়াল বলতে ইকুয়াল রেজিস্ট্যান্সের হয়, তাহলে 3 ভাগে ভাগ হয়ে যাবে এই চিত্র অনুযায়ী। রিয়েলে এটা এখানে 3টা না, আরো আছে। এই 40,000 অ্যাম্পিয়ার এখান দিয়ে এসে 3টা ভাগে ভাগ হয়ে যাবে। এই একটা নোড দিয়ে, একটা নোড দিয়ে, একটা নোড দিয়ে, 3টা ভাগে ভাগ হয়ে যে এই কারেন্ট, এখানে আছে ইলেকট্রোলাইট, এই কারেন্ট এখান থেকে এই ইলেকট্রোলাইটের মাধ্যমে আবার এই সারফেসে উঠবে, এই সারফেসে উঠবে। আবার এখান থেকে এসে এই কারেন্ট এই ইলেকট্রোলাইটের মাধ্যমে এই ক্যাথোডের গা দিয়ে উঠবে। গা দিয়ে উঠে এই কারেন্ট এখান দিয়ে আসবে। ঠিক তেমনি এখান দিয়ে এসে এই ক্যাথোডের মাধ্যমে এই উঠবে, এখান দিয়ে সেই ক্যাথোডের মাধ্যমে এইভাবে উঠবে, উঠে এখান দিয়ে আসবে। সো কারেন্ট 3টা ভাগে ভাগ হয়ে যাবে, যে ইলেকট্রোলাইটের মাধ্যমে ক্যাথোড দিয়ে উঠে এখানে এসে আবার কত হয়ে যাবে, টোটাল কারেন্ট কত হয়ে যাবে? 40,000। আবার 40,000 হয়ে যাবে, আবার 40,000 আবার 40,000 হয়ে যাবে, তাই তো? তাহলে এই আমি বলছি টোটাল কারেন্ট থ্রু ওয়ান ক্যাথোড, একটা ক্যাথোড হচ্ছে এইটা, একটা ক্যাথোডের এই পাশ দিয়েও কারেন্ট উঠবে, আবার এই পাশ দিয়েও কারেন্ট উঠবে, তাই না? এই পাশ দিয়ে কারেন্ট উঠবে, বলা হয়েছে যে একটা পাশের কারেন্ট ডেন্সিটি হবে 400 মিলিঅ্যাম্পিয়ার, 400 কি অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার, আর এই পাশের এরিয়াটা হচ্ছে 1.5 সেন্টিমিটার স্কয়ার, না মিটার স্কয়ার, কি আছে তোমাদের কাছে ডাটা আছে, মিটার স্কয়ার। কারেন্ট ডেন্সিটি হচ্ছে 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, আর এই পাশের ক্যাথোড এরিয়া হচ্ছে 1.5 মিটার স্কয়ার। আবার এই পাশ দিয়ে যে কারেন্টটা আসবে সেখানেও কারেন্ট ডেন্সিটি হচ্ছে 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এই পাশের ক্যাথোড এরিয়া কত, 1.5 মিটার স্কয়ার। তাহলে একটা ক্যাথোডের ভিতর দিয়ে টোটাল কারেন্ট কি পরিমাণ পাস করবে, সেটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি হচ্ছে 400 অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। এক পাশের এরিয়া হচ্ছে 1.5 মিটার স্কয়ার, এরকম পাশ হচ্ছে দুইটা, সো 2। এটা হচ্ছে এত হচ্ছে অ্যাম্পিয়ার, এটা হয় কত, 1200 অ্যাম্পিয়ার। তাহলে একটা ক্যাথোডের গা দিয়ে 1200 অ্যাম্পিয়ার কারেন্ট উঠবে।
1200 অ্যাম্পিয়ার কারেন্ট। এরপরে ইন ইজ ভ্যাট, এটাকে পুরোটাকে একটা ভ্যাট বলা হয়। In is that all cell, এখানে একটা সেল কোনটা, একটা সেলের জন্য 4টা কম্পোনেন্ট লাগে, তাই না? একটা ক্যাথোড, একটা অ্যানোড, ইলেকট্রোলাইট, এক্সটার্নাল কন্ডাক্টর। দেখো এখানে এই একটা সেল, কোথায় গেল আমার কার্সর? এখানে এই একটা সেল, এই পাশে এই পাশটা একটা সেল। এই কি হচ্ছে, অ্যানোড দিয়ে কারেন্ট এসে এখানে কেমিক্যাল রিঅ্যাকশন ঘটিয়ে এই পাশে জমিয়ে কারেন্ট বেরিয়ে চলে, এই পাশে কি জমাচ্ছে, জিঙ্ক জমাচ্ছে, জমা করে বেরিয়ে চলে যাচ্ছে। আবার এই ক্যাথোডের এই পাশেও আরেকটা সেল, এই অ্যানোড, এই ক্যাথোড, এখানে জমিয়ে চলে যাচ্ছে। সো একটা ক্যাথোডের দুই পাশে 2টা করে সেল কাজ করছে, এপাশে একটা, এপাশে একটা। সো তাহলে আমরা এই যে ভ্যাটটা আমরা ড্র করেছি, ক্যাথোড আছে কয়টা, একটা, 2টা, আর সেল আছে কয়টা দেখো, একটা, 2টা, 3টা, 4টা। মানে ক্যাথোড যদি n হয় তাহলে সেল হবে টুয়াইস n। এমনি যদি আরো একটা ক্যাথোড দাও তাহলে ওই ক্যাথোডের কি হবে, ওই মানে দেয়ার মাস্ট বি ওয়ান মোর অ্যানোড লেফট সাইড, তাই না? দুই পাশে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে গেলে মানে 3টা ক্যাথোড দিলে 6টা সেল হবে। তাহলে ইন ইজ দ্যাট if number of cathode আমি সংক্ষেপে লিখছি, লেখা খুব সমস্যা হয়ে যাচ্ছে। নাম্বার অফ ক্যাথোড সমান n, তাহলে নাম্বার অফ সেল, ইন ইজ ভ্যাটের কথা বলা হচ্ছে, নাম্বার অফ সেল হবে সমান টুয়াইস n। আর একটা কি, এখানে আর একটা সাধারণ জিনিস আছে, সেটা হচ্ছে যে সেল গুলা all cell stay in parallel। তোমরা ইলেকট্রিক্যাল সার্কিটে আমি যদি এরকম একটা সার্কিট ড্র করি, যে এই হচ্ছে একটা ব্যাটারি, তারপরে এই সো এই একটা রেজিস্ট্যান্স, এই আরেকটা রেজিস্ট্যান্স, এই আরেকটা রেজিস্ট্যান্স, এটাকে কি সার্কিট বলে? প্যারালাল সার্কিট, তাই না? এখানে দেখো তাই, যে এখানে কি কারেন্ট যাচ্ছে, যে কারেন্ট কি হচ্ছে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এই একটা, এই একটা, এই একটা, এই 3টা কারেন্ট আবার এক হয়ে আবার যাচ্ছে। এখানেও তাই, এখান থেকে কারেন্ট আসছে, কারেন্ট 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যে এই দিস ওয়ান ইজ দ্য রেজিস্ট্যান্স, সো এই রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। আমরা যদি এই তারটাকে উপর দিয়ে না দিয়ে নিচ দিয়ে নিতাম, এই তারটাকে নিচ দিয়ে নাও, এটাকে ঘুরায় নাও, আপসাইডটাকে, অ্যানোড গুলোর আপসাইডটাকে ডাউন করে নাও, তাহলে যেটা হয়, তাহলে এরকম একটা সার্কিট হয়। বোঝা যায় নাকি আমি আবার নিচ দিয়ে ড্র করে দেখাবো? আমি যদি অ্যানোড গুলোকে এরকম করে নেই, এখানে আমার জায়গা আছে, পরের স্লাইডে চলে যায়। অ্যানোড গুলোকে যদি আমি এরকম করে নেই, যে এই সেই অ্যানোড, আচ্ছা এই সেই ক্যাথোড, এই আবার একটা অ্যানোড। সো অ্যানোড গুলোকে আমি এই দিক দিয়ে কানেকশন করলাম, এই দিক দিয়ে নিলাম, আর ক্যাথোডটাকে ওই দিক দিয়ে নিলাম, ওই দিক দিয়ে নিলাম। সো এরপরে আরেকটা ক্যাথোড, তারপরে আরেকটা অ্যানোড। সো
This one is anode. Anode. This one is cathode. কি হচ্ছে, সো এইটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স, এই জায়গাটা কি, এই জায়গাটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স। এবার এটা চিন্তা করো, এটা কি, এটা হচ্ছে অ্যানোড, অ্যানোড মানে বড়টা, আর এটা হচ্ছে ক্যাথোড, মানে এটাকে যদি আমি ঘুরিয়ে এইভাবে নিয়ে আসি, সো এটা হচ্ছে ছোটটা। এইটা কেমন হচ্ছে, এই সার্কিটটা এরকম হচ্ছে না যে যে এখান থেকে এই গেল, তারপরে একটা রেজিস্ট্যান্স, তারপরে আবার ওখানে যে উঠলো, এটা কেমন হচ্ছে এই পাশেরটা, যে এখান থেকে গেল আবার একটা রেজিস্ট্যান্স, তারপরে আবার ওখানে যে উঠলো, যে ওখানে উঠে যাচ্ছে, এরকম হচ্ছে না ব্যাপারটা? জি স্যার। সো দিস ওয়ান ইজ কি, আমি একটু আগে দেখালাম প্যারালাল সার্কিট, সো ব্যাপারটা তাই হচ্ছে। ওই অ্যানোডটা ওই উপরের দিক থেকে আছে, ইলেকট্রিক্যাল সার্কিট উপরে থাকুক আর নিচে থাকুক, ব্যাপারটা তো একই। রেজিস্ট্যান্সটা হচ্ছে এই ইলেকট্রোলাইটের রেজিস্ট্যান্সটা। সো ব্যাপারটা এরকম হচ্ছে যে এখান থেকে এসে ভাগ হয়ে যাচ্ছে, একটা রেজিস্ট্যান্স পার হয়ে যে আবার ওখানে যে মিশছে, এখান থেকে এসছে আবার রেজিস্ট্যান্স পার হয়ে যে আবার এখানে একটা মিশছে। সো এখানে এইটা হচ্ছে কমন পয়েন্ট, এটা এক জায়গায় দেখানো হয়েছে, এটা দুই জায়গায় দেখানো হয়েছে। সো এই দুই জায়গা কি একটা কমন পয়েন্ট না, আসলে একটা কমন পয়েন্ট, এটা এক জায়গায় দেখানো হয়েছে, একই ব্যাপার হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে। সো এই এখানে যা জিনিস দেখানো হয়েছে সেগুলো ব্যাপারটা হচ্ছে এরকম। সো ওখানে যে কথাটা বলা হচ্ছে যে এখানে, তাহলে আমরা বুঝলাম যে একটা ভ্যাটের ভিতরে নাম্বার অফ ক্যাথোড যদি n হয়, নাম্বার অফ সেল হবে টুয়াইস n, এবং আর কি বুঝলাম, আর বুঝলাম যে অল সেল স্টে ইন প্যারালাল, একটা ভ্যাটের ভিতরেই বলা হচ্ছে অল সেল স্টে প্যারালাল, প্যারালালের চিহ্ন হচ্ছে এটা। সো এই দাঁড়ালো ব্যাপারটা। তাহলে এখন আমরা নাম্বার অফ ক্যাথোড পার ভ্যাট কত হবে, দেখো এখান দিয়ে কারেন্ট আসছে কত, আই সমান 40,000 কারেন্ট আসছে না, 40,000 কারেন্ট আসছে, 40,000 কারেন্ট আসছে। এই 40,000 কারেন্ট ঠিক এই চিত্র অনুযায়ী 3 ভাগে ভাগ হচ্ছে, এবং এইগুলো সব ইউনিফর্ম ডিজাইন, কোনোটা ছোট বড় কিছু নাই, তাহলে সমান 3 ভাগে ভাগ হচ্ছে। সমান 3 ভাগে ভাগ হয়ে যে ওই ক্যাথোড কয়টা ক্যাথোড দিয়ে উঠছে, 2টা ক্যাথোড দিয়ে উঠছে, হ্যাঁ, উঠে আবার 40,000 কারেন্ট হচ্ছে। এবং আমরা 1 ক্যাথোড দিয়ে যে কারেন্টটা উঠে যাচ্ছে, 1 ক্যাথোড দিয়ে যে কারেন্টটা উঠে যাচ্ছে সেটার মান কত, 1200 অ্যাম্পিয়ার। তাহলে 40,000 অ্যাম্পিয়ার এই কারেন্টটা কি হচ্ছে, বিভিন্ন ভাগে ভাগ হয়ে যে যতগুলো ক্যাথোড আছে সবগুলো ক্যাথোড দিয়েই আবার সমানভাবে এসে আবার 40,000 হয়ে যাচ্ছে। এবং আমরা বের করেছি একটা ক্যাথোড দিয়ে যে কারেন্টটা উঠছে সেইটার মান হচ্ছে 1200 অ্যাম্পিয়ার। তাহলে একটা ভ্যাটের ভিতরে কতগুলো ক্যাথোড আছে, রাইট, সবাই কি এগ্রি করো? হ্যাঁ, মানে এটা ইউনিফর্ম ডিজাইন। তাহলে এই পাশে এসে আবার 40,000, লেফট হ্যান্ড সাইডে এসে আবার 40,000 হতে হবে, 40,000 হতে হবে। তাহলে এইগুলোই সমস্ত ক্যাথোড দিয়ে উঠে আসছে, এবং প্রত্যেকটা ক্যাথোড দিয়ে যেহেতু ইউনিফর্ম ডিজাইনের সমান পরিমাণ কারেন্ট উঠে আসবে, তাহলে একটা ক্যাথোড দিয়ে উঠে আসছে কত, আমরা বের করেছি 1200। তাহলে একটা ভ্যাটের ভিতরে নাম্বার অফ ক্যাথোড হচ্ছে 40,000 ভাগ 1200, বেরিয়ে যাচ্ছে। সো এটা বের করে তোমাদের কত হয়, সো নাম্বার অফ ক্যাথোড পার ভ্যাট, হেন্স 33.33 আসে। তাহলে অ্যান্সার কত হওয়া উচিত, হেন্স 34 হওয়া উচিত আর কি। 34 না 33 বলো, 34 না, বেশি হয় না, কম হয়, কিছু ড্রপ হয়, সেই ড্রপটাকেই তুমি বাদ দিয়ে দেবো, অ্যাডিশনালি হয় না, কম হয়, কিছু বাদ দিয়ে দিতে হবে। আর ফ্র্যাকশন কোনোদিন হয় না নাম্বার অফ ক্যাথোড,
সো নাম্বার অফ ক্যাথোড, সেজন্য নাম্বার অফ ক্যাথোড CAT সমান হচ্ছে, এটা হবে 40,000 ভাগ 1200 সমান হয় 33.33 সমান সমান মতো বলতে এটা ইকুইভ্যালেন্ট বলতে হবে, ইকুইভ্যালেন্ট হচ্ছে 33। সো এতগুলো ক্যাথোড আছে। সো নাম্বার অফ ক্যাথোড পার সেল কিন্তু পার ভ্যাট কিন্তু বলতে হবে, নাম্বার অফ ক্যাথোড পার ভ্যাট বলা হয়নি, পার ভ্যাট, ভ্যাট আর ট্যাঙ্ক, একটা ভ্যাটে অথবা একটা ট্যাঙ্কে সমান এত। হেন্স নাম্বার অফ সেল কত হবে? 66। 16.5। সেল 2n না, 2n 66 হবে। আচ্ছা 66 স্যার। And number of cell per vat হচ্ছে 33 into 2 সমান হচ্ছে 66। তা ওখানে আমার কোশ্চেন ছিল নাম্বার এন্ড অ্যারেঞ্জমেন্ট অফ সেল, মানে কতগুলো সেল আছে এবং তাদের অ্যারেঞ্জমেন্ট কত। অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে তারা সিরিজে আছে না প্যারালালে আছে। নাম্বার অফ ক্যাথোড আমাকে জানতে চাইনি, সো এটা আমাদের অ্যান্সার না, কিন্তু এটা আমাদের বের করতে হয়েছে কিন্তু সেল বের করার জন্য। সো একটা অ্যান্সার হচ্ছে আমার নাম্বার অফ সেল ইজ 6 ইন ইজ ভ্যাট, নাম্বার অফ সেল ইজ 66 এন্ড অ্যারেঞ্জমেন্টটা কি, দে আর ইন প্যারালাল। প্যারালাল কেন, এই যে এখানে এই যে দেখানো আছে। সো এটা হচ্ছে একটা অ্যান্সার। আরো অ্যান্সার আছে, এখন মানে ফুল অ্যান্সার এখন হয়নি, আমি তো একটা ভ্যাটের চিত্র দেখালাম, এরকম কয়টা ভ্যাট আছে আমাকে বলতে হবে। এরকম কয়টা ভ্যাট আছে যদি আমরা বলতে চাই, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এটা না, ওকে, এখন আমরা স্লাইড নিতে হবে দুইটা। ওকে, এখন আমরা যদি এই চিত্রে আসি, এই চিত্রটা তোমরা বুঝেছো তাই না? এই চিত্রটা তোমরা বুঝেছো। এই চিত্রে কি হচ্ছে, পেন লাগবে আমার। এই চিত্রটা আসলে এই চিত্রে আসি আমি। এই চিত্রে এই অ্যানোড কোনটা? অ্যানোড হচ্ছে এইটা, তাই না? আর ক্যাথোড হচ্ছে ওইটা। ক্যাথোডটাকে আমি এই পাশে ঘুরায় না নিয়ে আমি উপরের দিকে নিয়ে যাই। ক্যাথোডটা এইটা। সো ক্যাথোড হচ্ছে this one is cathode আর this one is anode. সো এখানে এটা নাই মনে করো। সো অ্যানোডটাকে আমি বাড়িয়ে নিয়ে আসছি। বাড়িয়ে নিয়ে আসার পরে এই চিত্রটা তোমরা কেউ না বুঝলে বুঝো, জিজ্ঞাসা করো, ছবিটা একটু কঠিন হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে দিস ইজ ওয়ান ভ্যাট, একটা ভ্যাট না, একটা ভ্যাট তো, জি স্যার। একটা ভ্যাট। ওই অনুরূপ একটা ভ্যাট আবার কোথায় আছে? এখানে আছে, এখানে এরকম আরেকটা ভ্যাট আছে, তারপর ওই পাশে আরো একটা ভ্যাট আছে, এদিকে আরো অনেক ভ্যাট আছে। সো ডান পাশে অনেক ভ্যাট আছে। সো এই যে কানেকশন হচ্ছে। এখন এখানে টোটাল ভোল্টেজ এখানে কত আছে? টোটাল ভোল্টেজ আছে বলা আছে কত, 400 না, কত ভোল্টেজ বলা আছে না, 250 ভোল্ট। এখানে আছে 250 ভোল্ট, 250 ভোল্ট।
এখানে এই যে একটা সেল কোনটা, একটা সেল হচ্ছে এই এখান থেকে শুরু করে এই যে অ্যানোডের ভিতর যে ক্যাথোডের এক পাশ দিয়ে যে এই দিস ওয়ান সেল, তাই না? সো আমি এ বি দিয়ে বোঝাই, এ থেকে শুরু করে এটা হচ্ছে বি, দিস ওয়ান ইজ ওয়ান সেল, তাই তো? বোঝা গেছে কিনা? একটা সেল, জি স্যার। একটা জি সেলে স্যার, একটা বোঝা গেছে। অ্যানোড একটা ক্যাথোড, তারপরে কি থাকবে? ইলেকট্রোলাইট থাকবে আর এক্সটার্নাল সার্কিট থেকে এই, এবং সেল না হলে এই পাশে জমা হতো না, যেহেতু এই পাশে জমা হচ্ছে সেটা একটা সেল। এখন এই এই সেলের ভোল্টেজ ডিফারেন্স যদি আমি বের করতে চাই, একটা ভোল্ট মিটার নিতে হবে। একটা ভোল্ট মিটারের এই পয়েন্টে, ভোল্ট মিটারের দুইটা পয়েন্ট থাকে, এ পয়েন্টে একটা ধরতে হবে আর বি পয়েন্টে আরেকটা ধরতে হবে, তাই না? ধরলে যে পটেনশিয়ালটা দেখাবে সেই পটেনশিয়ালটাই হচ্ছে কত? 250। ওইটার উপর। না 250, সেই পটেনশিয়ালটা হচ্ছে একটা ওই সেলের সেল- পটেনশিয়াল, ওই সেলের ওই উপর। সেলটার পটেনশিয়াল। এখন দেখো, এখন এই ভ্যাটটা শুরু হয়েছে কোথায়? এই ভ্যাটটাও শুরু হয়েছে দেখো এখান থেকে, এই যে এই দিক দিয়ে তার এসে এই ভ্যাটে শুরু হলো, তাই না? এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। আসলে এই পয়েন্ট যেটা, এই পয়েন্ট যেটা, এই পয়েন্ট যেটা, তিনটা সেম পয়েন্ট না? এক পয়েন্ট না? দেখো তো, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা পড়েছো, সেম, মাঝখান তো আর কিছু নাই, তাই না? সো একটা তার দিয়ে কানেক্টেড, সো দিস পয়েন্ট, সো বি পয়েন্ট, বি প্রাইম পয়েন্ট, B double prime point, all 3 points are same point. বোঝো কিনা? হ্যাঁ, ঠিক তেমনি এই সব সেল দিয়ে এখানে একটা সেল দিয়ে কারেন্ট এসে এখানে উঠলো, আবার এই সেল দিয়ে কারেন্ট এসে এখানে উঠলো, এই পয়েন্টে উঠলো, আবার কি হলো, এই এখান দিয়ে এসে কারেন্ট এসে এখান দিয়ে এসে এখানে উঠলো, আবার এখান দিয়ে এসে এখানে একটা রেজিস্ট্যান্স আছে এখানে উঠলো। সো এই দুইটা ক্যাথোডের দুইটা পয়েন্ট, সো এ আর এ প্রাইম, এ আর এ প্রাইম, এই দুটো এক পয়েন্ট না? জি স্যার। এ আর এ প্রাইম হচ্ছে এক পয়েন্ট। তাহলে পুরো এই ভ্যাটটার কথা যদি আমি চিন্তা করি, এই ভ্যাটটা কারেন্ট আসছে, এই দিক দিয়ে আসছে কারেন্ট এসে ভাগ হয়ে যাচ্ছে কোন জায়গায়? বি প্রাইম আর বি ট্রিপল প্রাইম, এই তিনটাই এক পয়েন্ট দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ভাগ হয়ে যে আবার সবাই যে উঠছে কোথায়? এ আর এ প্রাইম হচ্ছে এক পয়েন্ট। তাহলে এই ভ্যাটটার এই দিককার এন্টারিং পয়েন্ট হচ্ছে এক সিঙ্গেল পয়েন্ট, আর এক্সিট মানে কারেন্ট বেরিয়ে যাওয়ার পয়েন্ট, এক্সিট পয়েন্ট হচ্ছে সেটাও একটা পয়েন্ট, তাই না? তাহলে এই ভ্যাটটার ভিতরে ভোল্টেজ ডিফারেন্স যদি আমি জানতে চাই, টোটাল ভ্যাটটা, নট একটা সেল, তাহলে আমাকে একটা ভোল্ট মিটার নিতে হবে। ভোল্ট মিটারের দুইটা পয়েন্ট আমি কোথায় কোথায় বসাবো? এতে আর বিতে। এতে আর বিতে, ক্লিয়ার কিনা? জি স্যার। এতে আর বিতে বসালে আমি যখন একটা সেলের কথা চিন্তা করব, তাহলে একটা সেলের পটেনশিয়াল ডিফারেন্সটা আমি পাবো এতে আর বিতে। আবার এতে আর বিতে বসালে যেটা পাবো সেটা আবার ওই টোটাল ভ্যাটটারও পটেনশিয়াল ডিফারেন্স, একই কথা না? জি স্যার। তার মানে একটা সেলের যে ভোল্টেজ ড্রপ, টোটাল ভ্যাটেরও পটেনশিয়াল ভোল্টেজ ড্রপ একই, ঠিক তো? জি স্যার। তার মানে আমার পরের সেন্টেন্সটা হবে হচ্ছে, এটা সবাই বুঝেছো কিনা? জি স্যার। না বুঝলে যারা বুঝেছে তাদের কাছ থেকে বুঝে নেবা। আমি বলছি যে টোটাল ভোল্টেজ in this cell এটা is সেল, একটা সেলে যে ভোল্টেজটা হয় এটা একটা ভ্যাটের ভোল্টেজের সমান টোটাল ভোল্টেজ
total voltage in is that একটা সেলের যা ভোল্টেজ একটা ভ্যাটেরও ভোল্টেজ সমান। তার যদি হয় একটা সেলের ভোল্টেজ আমরা বের করেছি, কোথায় বের করেছি বলতো? অলরেডি আমরা বের করেছি একটা সেলের ভোল্টেজ ড্রপ 3 নম্বরে। 3 নম্বরে না, 3 নম্বরে তো এনার্জি এফিসিয়েন্সি। আবার দেখো 1 নম্বরে বের করেছি। হ্যাঁ, একটা সেলের ভিতরে একটা ক্যাথোড, সো সেই ক্যাথোডের রিভার্সিবল পটেনশিয়াল ইটি ইসি, একটা অ্যানোড, সেই অ্যানোডের রিভার্সিবল পটেনশিয়াল ইএ, সেখানে ওভার পটেনশিয়াল ইটা সি ক্যাথোডে, ওভার পটেনশিয়াল ইটা এ অ্যানোডের, হ্যাঁ, ওহমিক রেজিস্ট্যান্স আইআর, তারপরে ইআর কে 0 ধরা হয়েছে। সো একটা সেলের আমরা পটেনশিয়াল বের করেছি, হ্যাঁ। সো টোটাল ভোল্টেজ ইন ইজ ভ্যাট, তাহলে এটা কত হচ্ছে? এটা আমাদের বের করা আছে অলরেডি। সেটা কত? 1 নম্বরের অ্যান্সারটাই। সেটা কত বলো? টোটাল ভোল্টেজ ইন ইচ সেল কত ছিল তোমাদের কাছে? 4.227 লেখা ছিল। 4 পয়েন্ট, এটা আমরা অলরেডি বের করেছি। 227 এত ভোল্ট। তাহলে টোটাল ভোল্টেজ ইন ইচ ভ্যাট ওই একই জিনিস, 4.227। ঠিক মতো 4.227 is that. এখন আমার সার্কিটটা কেমন আছে? সার্কিটটা আছে এরকম যে এই একটা পাওয়ার সোর্স, যে পাওয়ার তারপরে এখান থেকে আসছে, এখান থেকে এসে এখানে একটা ভ্যাট আছে, এখানে একটা ভ্যাট আছে, সেই ভ্যাটের একটা টোটাল পটেনশিয়াল ড্রপ আছে। সেই পটেনশিয়াল ড্রপটাকে আমি এই যে একটা রেজিস্ট্যান্স দিয়ে দেখালাম। এই দিস ইজ ওয়ান ভ্যাট। ভ্যাটে অ্যানোড ক্যাথোড আছে, মানে এবং প্রতি অ্যানোড ক্যাথোডে এক একটা ড্রপ আছে। সো দিস ইজ একটা রেজিস্ট্যান্স। সো দিস ইজ ওয়ান ভ্যাট। তারপরে যে এখানে আবার একটা ভ্যাট আছে, সো সেই ভ্যাটের একটা ড্রপ আছে, সে আরেকটা ভ্যাট। তারপরে এখানে যে আবার একটা ভ্যাট আছে, সেই ভ্যাটে অনেকগুলো আটটা ভ্যাট, এন্ড সো অন। এখানে আমি একটা ব্রেক দেখালাম, এটা দিস ইজ অন এ ব্রেক, মানে অনেকগুলো এইভাবে আছে, নিয়ে এইভাবে কানেক্টেড আছে, এইভাবে কানেক্টেড আছে। এটা ব্রেক, মানে এরকম অনেক আছে। সেখানে আমি 3টা ভ্যাট দেখালাম। হ্যাঁ, এই একটা ভ্যাটের কনফিগারেশন আমরা জেনে গেছি। এই একটা ভ্যাটে কতগুলো ক্যাথোড আছে? ক্যাথোড আছে 33টা। হ্যাঁ, সেল আছে কতগুলো? 66টা। সেলগুলো আছে, অ্যারেঞ্জমেন্ট কি আছে? প্যারালালে আছে। সো এবং তার ভোল্টেজ ড্রপ, ওই একটা ভ্যাটের ভোল্টেজ ড্রপ আমরা জেনেছি 4.227 ভোল্ট এই একটা ভ্যাটের। আর টোটাল এই জায়গার ভোল্টেজ ড্রপ আমরা কি পেয়েছি? 250 ভোল্ট এই জায়গায়। এই 250 কি অলওয়েজ স্যার সিরিজে থাকবে? হ্যাঁ, ভ্যাটগুলো তো তোমার চিত্রটা তো তাই বলে। এখানে ওই যে শুরুতে তোমাকে আমি কি যেটা দেখিয়েছিলাম, এই এই এরকম না, এরকম অনেকগুলো যেমন দেখালাম এরকম। সো এই সরি, এর সঙ্গে কানেক্টেড।
এই দেখালাম, এরকম অনেক দুইটা দেখানো হচ্ছে, দুইটা ভ্যাট। এখানে তো কোনো ড্রপ নাই, এখানে যে ড্রপটা আছে সেটা তো কানেকশন ড্রপ, যেটাকে আর সময় আমরা 0 ধরেছি, এখানে তো কোনো ড্রপ নাই। সো ড্রপ আছে কোন জায়গায়? এই জায়গায়। সো দিস ওয়ান ইজ ওয়ান ড্রপ, সো ওয়ান ভ্যাট, দিস ওয়ান ইজ অ্যানাদার ড্রপ, অ্যানাদার ভ্যাট। এবং তাহলে এগুলো কিভাবে আছে? মাঝখানে তার আছে, দুইটা বাটের মাঝখানে তার আছে। সো কি এগুলো সিরিজ হয়ে গেল না? বোঝা গেল? এবং এখানে অনেক অ্যারেঞ্জমেন্ট আছে, সেই অ্যারেঞ্জমেন্ট গুলো সে এই যে ক্লিয়ার কিনা? জি স্যার। এটার সাথে এটা এইটা মানে কি, এই ভ্যাটের ভিতরে যে কাজগুলো হচ্ছে, ড্রপ তো সব এখানেই। হ্যাঁ, ইসি, ইএ, ইটা সি, ইটা এ, আইআর সব এখানেই, সব জি এখানে। স্যার। এইটা তো সিম্পলি তার, তাই এখানে একটা ড্রপ হচ্ছে, তারপরে আবার সিম্পলি তার, তারপরে আবার একটা ড্রপ হচ্ছে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটাকে কি বলা হয়? এর সাথে এটা কি হচ্ছে? সিরিজ। সিরিজ। সো Series. সিরিজ। সেখানে তিনটা আমি ভ্যাট দেখালাম। তাহলে ভোল্টেজ, টোটাল সার্কিটের ভোল্টেজ অফ 250, এইটা হচ্ছে কত? এইটা হচ্ছে 4.227, 4.227, তাহলে এটাও 4.227। তাহলে কতগুলো ভ্যাট আছে? কিভাবে বেরোবে? ভাগ করে। কিভাবে? হ্যাঁ, কিভাবে? হ্যাঁ, রাইট রাইট, ওটা তো সিরিজ আছে। সব ভোল্টেজ ড্রপ গুলো যোগ হয়ে না 250 ভোল্ট হবে। সো নাম্বার অফ ভ্যাট ইকুয়াল টু 59 হবে, এটা কম হবে। আর ওই যে বাকি যেটা ড্রপটা হবে সেটা ওই যে ইআর টিআর হিসাবের কারণ হবে, বেশি হয় না কোনো সময়। হেন্স তাহলে কি হবে? হেন্স হচ্ছে নাম্বার অফ ভ্যাট, নাম্বার অফ ভ্যাট হচ্ছে 250 divided by 4.227, 4.227 সমান হচ্ছে 59.14, 59.14 equivalent to 59, and VATs are key, all VATs, Series. all VATs, arrangement বলতে হবে, নাম্বার এন্ড অ্যারেঞ্জমেন্ট, all VATs, এটা T are in series. তাহলে এই 5 নম্বরের বা 6 নম্বরের অ্যান্সারটা হবে এরকম। 6 নম্বরের অ্যান্সারটা হবে এরকম, নাম্বার অফ সেল, নাম্বার অফ সেল in is that আর কাম কিছু না, is that সমান 66, all cells are in parallel আর হচ্ছে নাম্বার অফ একটা ভ্যাটের অবস্থানটা বললাম, নাম্বার অফ ভ্যাট হচ্ছে 59, all VATs are in series.
এই দুটো আমার অ্যান্সার। তাহলে নাম্বারের অ্যারেঞ্জমেন্ট বলা হলো। এটা তোমাদের ক্যালকুলেশন এক্সপেরিমেন্ট শেষ। ক্লিয়ার হয়েছে? জি 5 স্যার। নম্বরটা একটু কঠিন, 6 নম্বরটা একটু কঠিন এবং সম্পূর্ণ ইলেকট্রিক্যাল কনসেপ্ট, এখানে ম্যাথমেটিক্যাল কোনো কনসেপ্ট নাই। আর বাকি দুটো তো সহজ ছিল। এখন তোমাদের কাজ যেটা হবে, তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে। রিপোর্টে দেখো এই তোমাদের লেকচার ম্যাটেরিয়াল তোমাদেরকে অলরেডি দেওয়া হচ্ছে, টিমে আপলোড করা আছে। তা 230-তে আমি বলে দিয়েছিলাম রিপোর্ট কিভাবে লিখতে হয়, ঠিক সেরকমই নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, নাম্বার অফ দ্য এক্সপেরিমেন্ট, একটা অবজেক্টিভ থাকবে। অবজেক্টিভ বলে দেওয়া আছে তোমাদের ওই আমি যেখানে যেটা দিয়েছি ওটা প্রিন্ট নিয়ে দেখো, ওখানে বলে দেওয়া আছে। আমি সেটাই এখানে আবার দেখাচ্ছি। এখানে দেখো বলছে কি অবজেক্টিভে নাম্বার 1 বলে দেওয়া আছে, টু গেট অ্যাকাউন্টেড উইথ টিপিক্যাল দেখা যাচ্ছে, ছোট হয়ে গেছে, দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাইতেছে। আচ্ছা, টু গেট অ্যাকাউন্টেড উইথ টিপিক্যাল ক্যালকুলেশনস রিলেটেড টু ইলেকট্রোউইনিং অফ অর ইলেকট্রো এক্সট্রাকশন। বুঝেছো তো এটা, যে কিভাবে কি ক্যালকুলেশন করতে হয়, ইলেকট্রোউইনিং সংক্রান্ত যাবতীয় ব্যাপার, তার সঙ্গে পরিচিত হওয়া। তাই তোমরা পরিচিত হয়েছে অলরেডি। হ্যাঁ, এবং এরপরে তুমি কি দেখবা, টু স্টাডি দ্য ইফেক্টস অফ। আচ্ছা, তার আগে আমি বলে নেই তোমাদের কি করতে হবে এই টেবিলটা। তোমাদের 230-তে আমি কয়টা গ্রুপে ভাগ করেছিলাম? কয়টা গ্রুপে মনে আছে? 5টা না? সব মিলে টোটাল 10টা। 10টা। না, না, টোটাল সেকশন এ তে 5টা না 6টা? সেকশনে 5টা আর সেকশন বি তে 5টা। আচ্ছা, ওটা না, তো এখানেও তাই হবে। যে কোনো একটা সেকশনকে আমরা একটু ধরি, 6টা গ্রুপ হবে, 6টা গ্রুপ। হ্যাঁ, 6টা গ্রুপ, এই যে গ্রুপ 1, 2, 3, 4, 5, 6। তাহলে তোমরা 25 জন স্টুডেন্ট হলে 4, 6, 24, 4 জন করে করে এক একটা গ্রুপ হবে। হ্যাঁ, আর যে কোন সবাই তো নাই, সবাই নাই, কয়েকজন অ্যাবসেন্ট আছে আমি জানি। তাহলে রাফলি 4 জন, কোন গ্রুপে 3 জনও পড়তে পারে। 4, 6, 24 আর 4 জন করে। তাহলে এক গ্রুপে 4 জন করে পড়বে এবং এই 6টা গ্রুপ হবে, 3, 4, 5, 6। এই 6টা গ্রুপের ক্যালকুলেশন করবে এবং একই জিনিস বের করবে। দেখো, ফাইন্ড এন্ড কম্পেয়ার দ্য ফলোইং। যে 6টা জিনিস আমি তোমাদেরকে বের করে দেখালাম, সেই 6টা জিনিসকেই করতে হবে। এখন সেট অফ প্যারামিটারস হচ্ছে ভিন্ন ভিন্ন সব গ্রুপের জন্য। এই ফিক্সড ভ্যালু হচ্ছে সব গ্রুপের জন্য, এটা কমন ভ্যালু। কি কি? কারেন্ট ডেন্সিটি বলে দেওয়া আছে এইটা, টেম্পারেচার এত, জিঙ্ক আয়ন এত, পিএইচ এত, 0.55। আমি যে ক্যালকুলেশন দেখেছি তা কিন্তু না, অন্য একটা ভ্যালু। তারপরে ইলেকট্রোড এরিয়া অন ইচ সাইড এত, কন্ডাক্টিভিটি এত, জিঙ্ক ডিপোজিট করতে হবে 220, আমি দেখেছি 200 কেজি। সো ডিফারেন্ট সেট প্যারামিটার। এরপরে 6টা গ্রুপের আবার 6 রকম বিভিন্ন প্যারামিটার থাকবে। গ্রুপ 1 এর ভেরিয়েবল প্যারামিটার দেখো, তাদের গ্রুপ 1, 2 আর 3 তাদের কারেন্ট এফিসিয়েন্সি হবে 3 রকম। গ্রুপ 1 এর হবে 70%, গ্রুপ 2 হবে 80%, গ্রুপ 3 হবে 100%। এবং এই 3 গ্রুপের ফিক্সড প্যারামিটার কমন যে জিনিসটা থাকবে, অ্যানোড ক্যাথোড ডিসটেন্স 3.2 সেন্টিমিটার। সো এই 3 গ্রুপের ফিক্সড হচ্ছে এইটা। আর ভেরি করলাম কোনটা? 70, 80, 100 কারেন্ট এফিসিয়েন্সি। তাহলে এই গ্রুপ যখন এই 6টা জিনিস ক্যালকুলেট করবে, এই 6টা জিনিসের তারা গ্রুপ 1 থেকে 2 নিশ্চয়ই একটু ডিফারেন্ট পাবে, কারণ গ্রুপ 1 ধরছে 70%, গ্রুপ বি ধরছে 80%, গ্রুপ সি ধরছে 100%। তাহলে এই ভ্যালুগুলো গ্রুপ 1, 2 আর 3 ডিফারেন্ট হবে, 3 রকম হবে। তা এই 3 রকম কেন হলো? ডিউ টু দ্য ডিফারেন্স অফ কারেন্ট এফিসিয়েন্সি, তাই না? তার কারেন্ট এফিসিয়েন্সির ইফেক্টটা তারা পাবে। কারেন্ট এফিসিয়েন্সি 70 থেকে 80-তে নিলে কি হচ্ছে? টোটাল ভোল্টেজ বাড়ছে না কমছে, ডিপোজিশন টাইম বাড়ছে না কমছে। আবার 80 থেকে 100-এ নিলে কি হয় সেটা তারা পাবে। তাদের অ্যানোড ক্যাথোড ডিসটেন্সের কোনো ইফেক্ট পাবে না, কারণ 3টা গ্রুপের অ্যানোড ক্যাথোড ডিসটেন্স সেম। তাহলে গ্রুপ 1, 2 আর 3 যে রেজাল্ট পাবে, সেখান থেকে তারা বলতে পারবে ইফেক্ট অফ কারেন্ট এফিসিয়েন্সি অন দিস প্যারামিটার্স। এখানে এবারে দেখো, টু স্টাডি দ্য ইফেক্টস অফ কারেন্ট এফিসিয়েন্সি। এবং কারেন্ট এফিসিয়েন্সিটা কোথা থেকে আসে? অ্যাজ ইনফ্লুয়েন্সড বাই ইম্পিউরিটিস ইন দ্য ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইটের যে ইম্পিউরিটি ভিন্ন ভিন্ন থাকে,
ইম্পিউরিটি কম বেশি থাকার কারণে কারেন্ট এফিসিয়েন্সিটা চেঞ্জ হয়ে যায়। তো আমরা কারেন্ট এফিসিয়েন্সিটা ভিন্ন ভিন্ন ধরে আমরা যে এই ভিন্ন ভিন্ন রেজাল্ট গুলো পাবো, সেইটা দিয়ে আমরা ডিসকাশন লিখবো। কি ডিসকাশন? ইফেক্ট অফ কারেন্ট এফিসিয়েন্সি অন দিস প্যারামিটার, সেটা হচ্ছে 1 নম্বর। টু স্টাডি দ্য ইফেক্ট অফ কারেন্ট এফিসিয়েন্সি। এবার 4, 5 আর 6, 4, 5 আর 6 করা হয়েছে কি, এদের তিন গ্রুপের কারেন্ট এফিসিয়েন্সিকে সেম ধরা হয়েছে 98%। তাদের কি করা হচ্ছে, অ্যানোড কাটার ডিস্টেন্স কে ডিফাইন করা আছে 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তাহলে তারাও এই 6টা জিনিস ভিন্ন ভিন্ন পাবে, এবং সেই 6টা জিনিস ভিন্ন ভিন্ন পাওয়ার পিছনে কারণ কি? কারণ হচ্ছে তাদের অ্যানোড কাটার ডিস্টেন্স। সো তারা পাবে এই 2 নম্বর, স্টাডি দ্য ইফেক্ট অফ অ্যানোড কাটার ডিস্টেন্স on various aspects of cell operation. Cell operation মানে এই ভ্যালুগুলো। তাহলে এই যে প্রথম 3টা গ্রুপে কারেন্ট এফিসিয়েন্সি ভিন্নতা দেখানো হয়েছে, পরে 3টা গ্রুপে অ্যানোড কারেন্ট ডিসটেন্স ভিন্নতা দেখানো হয়েছে, এবং এই রেজাল্ট থেকে তারা এই ইফেক্ট গুলো তারা পাবে না? ঠিক আছে, বোঝা গেছে? এছাড়াও মাঝে মাঝে কিছু আরো ইনফরমেশন দরকার হবে। সেই ইনফরমেশন গুলো আমি যে ক্যালকুলেশনটা দেখালাম, এবং মাঝে মাঝে যে ইনফরমেশন গুলো আমি নিয়েছি, যেমন আজকে যেটা করা হলো যে 1 কিলোওয়াট আওয়ারের পাওয়ারের দাম কত, এটা আজকে আমি যেটা ধরেছি এটা তোমরাও তাই ধরবে। আজকে আমি যেমন নিলাম যে কি 1 কেজি জিঙ্কের দাম কত, এটাও আমি যেমন নিয়েছি তোমরাও তাই নিবে। ঠিক আছে, অন্যান্য প্যারামিটার যেগুলো এর বাইরে তোমার দরকার হবে, সেটা আমি যে ভ্যালুগুলো নিয়েছি তোমরাও সেই ভ্যালুগুলো নিয়ে এই 6 গ্রুপ, এই প্রত্যেক গ্রুপ তাদের সব সেট অফ প্যারামিটারস আছে, প্রত্যেক গ্রুপ এই 6টা জিনিস বের করবে। প্রত্যেক গ্রুপের এই 6টা ভ্যালু এক এক রকম হবে, এবং এক এক রকম হওয়ার পরে এই রেজাল্ট গুলো এক গ্রুপ আরেক গ্রুপের সঙ্গে শেয়ার করবে। শেয়ার করার পরে তোমাকে যে রিপোর্টটা দিতে হবে, সেই রিপোর্টটা হচ্ছে, এটাও তোমার ওখানে দেওয়া আছে, তোমার ওই লেকচার ম্যাটেরিয়ালে দেওয়া আছে। এখানে সামারিটা চলে আসবে। দেখো গ্রুপ 1 এ 1, 2 আর 3 তারা কি করছে, কারেন্ট এফিসিয়েন্সিকে 70, 80, 90 ধরেছে। হ্যাঁ, আর পাওয়ার সাপ্লাই ওখানে যেটা ধরা হয়েছে সেটা এখানে লিখবা। এখানে লেখা হয়নি, এটা লিখে দিলেও হতো, কারণ এটার কোনো চেঞ্জ নেই। পাওয়ার এফিসিয়েন্সি এই যে গ্রুপ 1 এর পাওয়ার হচ্ছে 50,000 অ্যাম্পিয়ার, 250 ভোল্ট। গ্রুপ 2 এর 60,000, 250, 65,000, 250। এই জিনিসটা এখানে চলে আসবে, এই যে এই দিকটায় চলে আসবে। আর গ্রুপ 1 এ 1, 2, 3 কারেন্ট এফিসিয়েন্সি হচ্ছে, এখানে একটু ভুল হয়েছে, এটা এখানে হবে না, বরং এখানে একটু দাগ হবে। সো তাদের কারেন্ট এফিসিয়েন্সিটা ভিন্ন ভিন্ন, কিন্তু ফিক্সড প্যারামিটার হচ্ছে অ্যানোড কাটার ডিসটেন্স হচ্ছে 3.2 সেন্টিমিটার। তারপরে ওই যে তারা ওই 1, 2, 3, 4, 5, 6 বের করতে বলেছি, সে বের করে যে রেজাল্ট হবে, এই যে টোটাল ভোল্টেজ 1 নম্বরের অ্যান্সার গ্রুপ 1 এখানে লিখবে। টাইম, ডেজ আমরা সেকেন্ডে বের করেছিলাম, এখানে দিনে বের করতে বলা হয়েছে, সো ওই দিনটা এখানে লিখবে। তারপরে এনার্জি এফিসিয়েন্সি আমরা ওখানে বের করেছিলাম T=0 আর T=T, সো এখানেও 2টা লিখবে, এখানে একটা। আর এনার্জি রিকোয়ার্ড পার কেজি অফ জিঙ্ক কিলোওয়াট আওয়ার এখানে লিখবে। এখানে আমরা 4টা অ্যান্সার চাওয়া আছে, 1, 2, 3, 4, বাকি 2টা চাওয়া নেই, এই 4টা। তারপর গ্রুপ 2 তারা এখানে লিখবে, এটা শেয়ার করার পরে গ্রুপ 3 এখানে লিখবে। আর এখানে যে ভুলটা আছে, ভুলটা হচ্ছে গ্রুপ 4, 5, 6 এখানে কি হবে বলতো? এই জায়গায় কি হবে? 4, 5, 6 এর এই জায়গায় কি হবে? রাইট, অ্যানোড ক্যাথোড ডিসটেন্স। এখানে এটা লিখে দেওয়া দরকার ছিল, সেটা লেখা হয়নি। এখানে হচ্ছে অ্যানোড ক্যাথোড ডিসটেন্স। হ্যাঁ, অ্যানোড ক্যাথোড ডিসটেন্সটা কত হবে এখানে? ওই যেটা বলে দেওয়া আছে, কত 3, 6, 12। সো এটা হবে 3, এটা হবে 3, এটা হবে 6, এটা হবে 12। আর তাদের পাওয়ার সাপ্লাই এখানেও একটা দাগ হবে, এখানে একটা দাগ হবে। সো পাওয়ার সাপ্লাইটা কত? পাওয়ার সাপ্লাই এই যে এখানে এটা বলে দেওয়া আছে, এটা। সো পাওয়ার সাপ্লাই এখানে হবে। আর এদের ফিক্সড প্যারামিটার কি? কারেন্ট এফিসিয়েন্সি। সেটা কত আছে?
সেটা আছে 98%। 98 এইটা 98%, রাইট? বুঝেছ, 98%। তারপরে এরাও এরকম এগুলো সব লিখবে। তাহলে সবাই যখন সবার রেজাল্ট শেয়ার করবা, সবার কি ওর নাম রিপোর্টের ভিতরে এই টেবিলটা থাকবে, এই টেবিলে সবগুলো ফিল আপ থাকবে, তাই না? তারপরে এবার তোমরা এই টেবিলটাকে সামনে রেখে তোমরা তোমাদের নিজেদের মতো করে ডিসকাশন করবে। ওই যে অবজেক্টিভে যেটা বলা হয়েছে, টু স্টাডি দ্য ইফেক্ট অফ কারেন্ট এফিসিয়েন্সি অন different parameters, to study the effect of anode current distance on different parameters, এটা তোমরা লিখবে। এবং এটা লেখার জন্য তোমার ওই যে আমি দুইটা স্টাডি ম্যাটেরিয়ালস, লেকচার ম্যাটেরিয়ালস দুইটা ভাগে ভাগ করা আছে, পার্ট 1 পার্ট 2। পার্ট 2 তে ডিসকাশনের তুমি সরঞ্জাম পাবা, কেন ভেরি করে ইত্যাদি ইত্যাদি তোমরা দেখবে, সেখান থেকে যা পারো এগুলো লিখবে। ক্লিয়ার হয়েছে? সো এই টেবিলটা সবার কমন হবে, সবার রিপোর্টের ভিতর থাকবে এবং এই ডাটা সব সমান সমান হবে। এই সবগুলো ফিল আপ থাকবে, সবগুলো ফিল আপ থাকবে। হ্যাঁ, তোমার ডাটা গ্রুপ 2 এর ডাটা হচ্ছে এইটা, গ্রুপ 2 এর ডাটা হচ্ছে এইটা। সো 2 অন্যান্য গ্রুপের ডাটা নিয়ে ফিল আপ করে তার সঙ্গে কম্পেয়ার, যে ফাইন্ড এন্ড কম্পেয়ার প্রথম দিনে বলা ছিল, এবার কম্পেয়ার করবে এবং কেন এই কম্পারিজনটা হলো সেগুলো তুমি ডিসকাস করবে। রিপোর্টটা একটু বড়ই হবে, এখানে কোনো লিমিট। আগের দিন বলেছিলাম 3 পাতা না 5 পাতা বলেছিলাম, এখন আর 3 পাতা না 5 পাতা না, এখন তুমি যত সুন্দর করে লিখতে পারো। তবে সুন্দর করে লেখার জন্য দুজনের কোয়ালিটি একই রকম হলো, একজন 5 পাতা লিখলো আর একজন 20 পাতা লিখলো। 20 পাতার থেকে 5 পাতার নাম্বারটা বেশি ক্যারি করবে, দুজনের কোয়ালিটি একরকম। মানে 5 পাতা লিখে সে যা বুঝিয়েছে আর একজনকে ওই একই জিনিস বোঝাতে গিয়ে 20 পাতা লিখতে হয়েছে, তাহলে কোয়ালিটি ভালো হচ্ছে 5 পাতা দিয়ে লিখেছে সে। ঠিক আছে, কিন্তু কোনো লিমিটেশন নেই, তোমার ঠিক মতো বোঝানোর জন্য যতটুকু লাগে অতটুকু লিখবা। লিখে আগামী মঙ্গলবারে আমি একটা ফোল্ডার দিয়ে দেবো, সেই ফোল্ডারে আপলোড করে দিবে 3টার ভিতরে। আগামী মঙ্গলবারে আমরা নেক্সট এক্সপেরিমেন্টটা করব। নেক্সট এক্সপেরিমেন্টটা কি আমি ইমেইলে জানিয়ে দেবো। তাইলে স্যার আমরা ফার্স্টে অবজেক্টিভ লিখবো, দেন হচ্ছে ক্যালকুলেশন গুলি, দেন হচ্ছে এই ডাটা টেবিল, দেন হচ্ছে ফাইনাল ডিসকাশন। এইটাই লেখো। হ্যাঁ, এটাই, আর বেশি কিছু লেখার দরকার নেই। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা লিখতে গেলে, কারণ ক্যালকুলেশনটাই অনেক বড় এবং ডিসকাশন অনেক বড় হয়ে যাবে, বুঝেছো? হ্যাঁ, সেই জন্য অবজেক্টিভ, তারপরে এই টেবিল তোমাকে দিতে হবে, এটাও তোমাকে দিতে হবে। হ্যাঁ, যে কি বের করতে হচ্ছে, কি কি ফিক্সড প্যারামিটার দেওয়া আছে, এরপরে তুমি ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে এবার ফাইনাল কনক্লুসিভ রেজাল্ট হচ্ছে এই ডাটা, এরপরে তুমি ডিসকাশন। ঠিক আছে? ছয়টা, এবার হ্যাঁ বোঝাতে পারছি। তুমি 6টা কি এই ডিসকাশনের জন্য 6টা কি বের করার দরকার? না, ওইটা বাদ দিয়ে দাও, 5 6 বাদ দিয়ে দাও। 6 তো কোনো জায়গায় দরকার নেই দেখছি। পার্সেন্টেজ অফ প্রেজেন্ট 5 নম্বর কি দরকার আছে? 5 নম্বর ওখানে দরকার নেই, টেবিলে শুধু 1 2 3 4 আছে। হ্যাঁ, তাহলে ওই যে 1 2 3 4 5 6 দরকার নেই। স্যার ক্যালকুলেশনও খালি 4 পর্যন্তই করে দাও। হ্যাঁ, কিন্তু তোমাকে 5 6 কিন্তু শিখতে হবে, পরীক্ষায় তোমার কুইজে কিন্তু আসতে পারে, বুঝলে? শিখে রাখতে হবে তোমাকে। হ্যাঁ, জি স্যার, শিখবো। তোমার এই রিপোর্টে দরকার নেই। আর একটা জিনিস হচ্ছে, ইনশাআল্লাহ আমরা তো এখনো পর্যন্ত, তার মানে 5 6 আমরা রিপোর্টে রাখবো না আর কি, রিপোর্টে রাখার দরকার নেই। হ্যাঁ, রাইট। আমরা তো গভর্নমেন্টের ডিক্লারেশন যা আছে, অবশ্যই সবকিছু করোনা পরিস্থিতির উপর নির্ভর করে। আমরা যদি মে মাসে ক্লাসে আসতে পারি, তার মানে অলমোস্ট মিডল অফ দা কি টার্ম, তখন তোমাদেরকে তোমরা এখন যে রিপোর্টটা আপলোড করে দেবে সফট কপি, এই হার্ড কপিটা লিখবে, হার্ড কপিটা রেখে দিবে। কিন্তু এই হার্ড কপি আমরা পরে যদি আসতে পারি, আল্লাহ যদি নিয়ে আসে আমাদেরকে ক্লাসে, তখন আমি তোমাদেরকে ফাইলে এই হার্ড কপিটাই জমা দিতে বলবো। বোঝা গেছে? হার্ড কপিটা ফেলে দিবে না, হার্ড কপি তোমাদের কাছে রেডি থাকবে। এবং আমরা যদি ক্লাসে আসতে পারি মিডল অফ দ্য টার্মে, তখন ওই সময় যে এক্সপেরিমেন্ট গুলো করবো ওইগুলো তো হার্ড কপি নেবো, সাথে এই এখন যেগুলো হচ্ছে এগুলোর হার্ড কপিও নিয়ে নেবো আমি।
সেই জন্য হার্ড কপি থেকে তুমি পিডিএফ করে আপলোড করবে এখন, কিন্তু হার্ড কপিটা রেখে দেবে, ওখানে যেন হারিয়ে ফেলো না। ক্লিয়ার আছে? স্যার আমাদের তো প্রত্যেক গ্রুপ 6টা করে ভাগ হবে তাই না, মানে 1 থেকে 25 6টা, আর রাইট, হ্যাঁ, এ সেকশনে 6 গ্রুপ, বি সেকশনে 6 গ্রুপ। না সেমই তো আসবে স্যার। হ্যাঁ, সেম আসবে রাইট, স্যার, মানে ওই আমাদের ওল্ড ব্যাচ A1 আর B1 সেম আসবে, আর হ্যাঁ রাইট, সেম সব একই আসবে। আর হ্যাঁ, ওল্ড ব্যাচ কে একজন তো আছে বোধহয়, তাই না? জি স্যার। একজন আছে, তুমি একটা গ্রুপে ঢুকে যেও। স্যার, আজকে আমি সেকশন বলে এতে দিচ্ছি। 23 জন আছে। আমাদের প্রথম যে 25 জন আছে ওইখানে 2 জন অ্যাবসেন্ট তো, হ্যাঁ, আর যদি ওখানে ওইখানে যদি একজন হয়ে যায় তাহলে 24 জন একদম মিলে হ্যাঁ যায়। রাইট মিলে যায়, হ্যাঁ সেটাই, ঠিক আছে ঠিক আছে। জি স্যার। আমি কি স্যার, বলে দেবো সেটা কোথায় অ্যাবসেন্ট তুমি জানো? স্যার, কৌশিকের সঙ্গে যোগাযোগ করে জেনে নিও। তা ফার্স্ট ঠিক আছে? গ্রুপের সাথে ভাইয়া ঢুকে যাবে না, পরের গুলা এমনি সিরিয়ালি হয়ে যাবে না। জি স্যার। প্রথম যে গ্রুপটা আছে, প্রথম যে 3 জন আছে তার সাথে ভাইয়া অ্যাড করে দিব না। আচ্ছা ঠিক আছে, তুমি করে দিও কৌশিক, সুন্দরভাবে অ্যাড করে দিও তুমি, ঠিক আছে? জি গ্রুপ স্যার, একটা তুমি করে দিও, হ্যাঁ জি স্যার, জি স্যার, করে দিয়ে তুমি করে দিও, সবাইকে পোস্ট করে দিও। জি স্যার। আর কোনো কোশ্চেন আছে বলো? স্যার আমাদের ভেরিয়েবল প্যারামিটার 2 যেটা, এটা তো যদি আমরা 5 6 না করি তাহলে কি দেখাতে হবে? মানে এটা তো শুধুমাত্র তার দরকার 6 নেই, ক্যালকুলেট ছিল। দরকার নেই, তোমার টেবিলে তো ওটা নাই, তাই না? আচ্ছা, এনার্জি রিকোয়ার্ড পার কেজি অফ জিঙ্ক কিলোওয়াট, এটা 4 নম্বর না? জি স্যার, এটা 4 নাম্বার। তাহলে 5 এর দরকার নেই। মানে হ্যাঁ, ওই পাঁচ মানে এর 5 আর 4 বাদ দাম একদম। 5 আর 6 বাদ। তাহলে আর কি যে টেবিলেরও ভেরিয়েবল প্যারামিটার 2 এটা দেখাবো না আমরা? আমি টেবিলের কথা বলতেছিলাম। ভেরিয়েবল প্যারামিটার এটা লাগবে না। হ্যাঁ। পাওয়ার সাপ্লাই তো লাগবে না, এটা তো শুধু 6 নাম্বারে লাগতো আর কি। আর ওটা 6 নম্বর লাগবে, রাইট? হ্যাঁ, ইয়েস, ইউ গট দ্য রাইট পয়েন্ট। দরকার নেই তাহলে, হ্যাঁ পাওয়ার সাপ্লাই দরকার নেই। মানে স্যার প্যারামিটারস টু বি ইউজড এ শুধু গ্রুপ, ভেরিয়েবল প্যারামিটার 1 আর ফিক্সড প্যারামিটার, এই তিনটা জিনিস রাখবো। হ্যাঁ ঠিক আছে। তবে কেউ যদি লেখো, আমি মনে করি যে তুমি রিপোর্টে দেখিয়ে দাও, ক্যালকুলেশনটা দেখিয়ে দাও, দেখিয়ে দিলে তোমার একবার প্র্যাকটিস হলো। আর এই 6 নম্বর, বিশেষ করে 6 নম্বরের ক্যালকুলেশন প্র্যাকটিস না করলে তুমি কিন্তু ওই মিলাতে পারবে না ওই ইয়েতে যে। ঠিক আছে, তুমি একবার প্র্যাকটিস করো, করে রিপোর্টে থাকুক না, অসুবিধা কি আছে? ক্যালকুলেশন করে দেখালে টেবিলে আসবে না। জি স্যার। ওটা আপ টু ইউ, তোমার নিজের কাছে। আমি ওটা না থাকলে আমি কিছু বলবো না, ঠিক আছে? জি স্যার। ক্লিয়ার আছে? তাহলে স্যার 4 পর্যন্ত থাকুক, 5 6 সবাই ওই নিজের তো মতো বললাম, হ্যাঁ না, যেভাবে পারো রিপোর্টে দিলেও দিতে পারো, না দিলেও না দিতে পারো, কিন্তু শিখে নিও। কোশ্চেনটা হচ্ছে তোমাদেরকে অ্যাডভাইস হচ্ছে শিখে নিও, হ্যাঁ? জি স্যার, অবশ্যই। আচ্ছা, এই ব্যাপারে আর কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আগামী রবিবারের যে থিওরি ক্লাসটা, এটা আমি নিব না, আমি ওই দিন একটু ডুয়েটে যেতে হবে আমাকে। তাহলে নেক্সট আমার থিওরি ক্লাস হবে সোমবারে, আর ক্লাস টেস্ট হবে বুধবারে। মঙ্গলবার অ্যাজ ইউজুয়াল আমাদের 3টার সময় আবার নেক্সট সেশনাল হবে। আগামী রবিবারে থিওরি ক্লাসটা অফ থাকবে। জি স্যার, ঠিক আছে। রোল কল করছি এখন।